আপনি খলিলুর রহমানকে পছন্দ করেন বা নাই করেন, কিন্তু এটা সত্য যে বাংলাদেশের ইতিহাসে কূটনৈতিক অধ্যায়ে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান এবং গৌরবের বিষয়। এটা নিয়ে বিভিন্ন মতামত আছে। অনেকে বলতেছেন তিনি আমেরিকার দালালি করে পেয়েছেন, অনেকে বলতেছেন তিনি ডিপ স্টেটের লোক, নানা জনে নানা কথা বলতেছেন। এবং আপনারা যদি ভোটাভুটির দিকে খেয়াল করেন, খলিলুর রহমান ভোট পেয়েছেন 99টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকরিস ভোট পেয়েছেন 91টি। তার মানে মাত্র 8টা ভোটের ব্যবধান। এই 8টা ভোট যদি বেশি পেত সাইপ্রাসের এই ভদ্রলোক, তাহলে কিন্তু খলিলুর রহমান জিততে পারতেন না। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখন আমরা জানি না যে আসলে কোন দেশ কার পক্ষে ভোট দিয়েছে, কোন দেশ কার পক্ষে ভোট দেয়নি, যেহেতু এটা গোপন ব্যালটের মাধ্যমে হয়েছে। কিন্তু এটা আমরা অনুমান করতে পারি যে ইসরায়েল কখনোই ভোট দেয়নি বাংলাদেশকে। যেখানে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা যেই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল মুছে দিয়েছিল, সেটা খলিলুর রহমান আবার পুনঃস্থাপন করেছেন তো। এবং এই খলিলুর রহমান চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেই চলেছেন, যেটা কিন্তু ইউরোপিয়ান দেশগুলোর পছন্দ হওয়ার কথা নয়। এবং যেহেতু সাইপ্রাস মোটামুটি ইউরোপের ভিতর একটা দেশ, এবং আমি মনে করি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, তারা কেউই আসলে বাংলাদেশকে ভোট দেয়নি। এমনকি হয়তো আমার মনে হয় যে ভারতও বাংলাদেশকে ভোট দেয়নি। এইভাবে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরে মাত্র 8 ভোটের ব্যবধানে খলিলুর রহমান জয়লাভ করেছেন। এবং আমি অবাক হব না যদি খোদ আমেরিকাই খলিলুর রহমানকে ভোট না দেয়। আপনি দেখুন, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, অত্যন্ত ডিবেট আছে এই নিয়ে। এবং যে বিএনপি একসময় খলিলুর রহমানের তীব্র বিরোধিতা করেছিল, সেই বিএনপি পরে খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানালো। এবং ইউরো সরকারের আমলে নির্বাচনের 3 দিন আগে খলিলুর রহমান আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করলেন। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। জামাত ইসলাম বলতেছে যে আমরা এই চুক্তি নিয়ে কিছু জানি না, কিন্তু খলিলুর রহমান বলতেছেন যে এই চুক্তি করার আগে আমি জামাত বিএনপি উভয়ের সঙ্গেই আলাপ করেছি। যাক সেসব। কিন্তু অনেকে মনে করেন যে যেহেতু আমেরিকার সঙ্গে খলিলুর রহমানের খুব ভালো সম্পর্ক, এই কারণেই আসলে তিনি এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু দর্শক, আমি মনে করি এতে আসলে আমেরিকার কোনো হাত নাই। কারণ বিশ্বের এই 193টা দেশ হচ্ছে ভোটার। তারা কাকে ভোট দিবে কাকে দিবে না, এটা কমপ্লিটলি আপ টু দেম। আমেরিকার প্রভাব আছে কোন দেশের উপরে? হয়তো ইউরোপের উপরে আছে, বা সামান্য কিছু ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জামাইকা, এটা দিয়ে আছে। বাট এর বাইরেও তো পৃথিবীতে বহু দেশ আছে, তাই না? কাজেই তারা তাকে ভোট দিবে কাকে ভোট দিবে না সেটা কিন্তু আমেরিকা নির্ধারণ করে দেওয়ার কেউ না। এবং এটা একটি গোপন ব্যালটের নির্বাচন, এবং এতে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। এবং এতে যারা আমেরিকার চক্রান্ত বা সমর্থন খুঁজতে চান বা ইনভলভমেন্ট খুঁজতে চান, আমি মনে করবো তারা ভুল করতেছেন। এখানে আমেরিকার কোনো ইনভলভমেন্ট নেই। তবে এটা ঠিক, বিএনপি দলটা ক্ষমতা থাকলেও তাদের ভিতরে যে বুদ্ধিভিত্তিক চর্চা এবং বুদ্ধিভিত্তিক মানুষ, এদের কিন্তু অভাব রয়েছে, নাই বললেই চলে। এই কারণে বিএনপি খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করতে ভুল করেনি। আপনি দেখুন যে বিএনপিতে বুদ্ধিজীবীদের এত অভাব, যেখানে ছাপরি ইউটিউবার জাইদুর রহমানকে উপদেষ্টা বানিয়েছে, সাইদ আব্দুল্লাহর মতো বাচ্চা ছেলেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বানিয়েছে, তারা লোক পায় না। তো তারা এই কারণেই খলিলুর রহমানের মতো একজন ইন্টেলেকচুয়াল মানুষকে তারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। তারেক রহমান মনে করেন যিনি কিনা বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরতে পারবেন। এবং দর্শক, প্রতিটি গণতান্ত্রিক দেশে কিন্তু একটা পার্লামেন্ট আছে, একটা সংসদ আছে। সেই সংসদে সরকারি দলের এমপিরা বসে, বিরোধী দলের এমপিরা বসে, এবং একজন স্পিকার থাকে। অনেকেই বলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে সমস্ত বিশ্বের পার্লামেন্ট। এখানে বিশ্বের 193টা দেশের প্রতিনিধিরা একবার বসে, বছরে একবার, এবং সেখানে সভাপতি থাকেন স্পিকারের মতো। কাজেই সেদিক দিয়ে এই খলিলুর রহমানকে বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টের একজন স্পিকারও বলা যায়, যিনি কিনা পৃথিবীর যে সবচেয়ে বড় যে সভা,
জাতিসংঘের সাধারণ পরিষদের সভা, সেই সভায় তিনি সভাপতিত্ব করবেন। এবং এর চেয়ে গৌরব এবং সম্মান কি হতে পারে? 1986 সনে হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি সেখানে জাতীয় পার্টি করতেন, পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, সেই হুমায়ুন রশিদ চৌধুরী তিনিও জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং তার এত বছর পরে এখন এই 81তম অধিবেশন, সে অধিবেশনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতিত্ব করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, এতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে প্রতি বছরের সেপ্টেম্বরে সমস্ত বিশ্বের প্রতিনিধিরা আমেরিকা নিউ ইয়র্কে আসেন এই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, এবং সেখানে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করেন। গত বছর ডক্টর ইউনূস গিয়েছেন, এই বছর তারেক রহমান যাবেন বলেই আশা করা যাচ্ছে। এবং অনেকেই মনে করেন যে জাতিসংঘ আসলে কাগজে বাঘ, তাদের কোনো ক্ষমতা নাই। এটা একদম মিথ্যা না। জাতিসংঘের যতটুকু ক্ষমতা আছে তা আছে কিন্তু সিকিউরিটি অ্যাসেম্বলির, এবং এই সিকিউরিটি অ্যাসেম্বলির 5টা স্থায়ী সদস্য দেশ আছে। এটা হচ্ছে আমেরিকা, ইউকে, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। এর বাইরে কিন্তু আসলে এই সাধারণ পরিষদের তেমন কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা কিন্তু নিরাপত্তা পরিষদের। তারপরেও সাধারণ পরিষদের একটা বড় অধিবেশন, এবং এখানে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন জলবায়ু পরিবর্তন, তারপরে মানবাধিকার সমুন্নত রাখা, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সহাবস্থান নিশ্চিত করা, মানব জাতির উন্নয়ন করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবং সেই আলোচনা যখন বারবার এই খলিলুর রহমান নাম উচ্চারিত হবে, সেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। এখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন, নাকি পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই তিনি স্বীয় দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি সাধারণ পরিষদের সভাপতির পদে থাকবেন, এটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। তবে তিনি ইচ্ছা করে থাকতে পারেন, কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদটা এত ব্যস্ততম কিন্তু না। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমতাধারী ব্যক্তি, অ্যান্তোনিও গুতারেস, তিনি হচ্ছেন মহাসচিব। এরপরে এই যে নিরাপত্তা পরিষদের সভাপতি, সাধারণ পরিষদের সভাপতি, এগুলো আসলে এত ব্যস্ততম কাজ না। কাজে তিনি ইচ্ছা করলেই কিন্তু পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারেন। এবং বাংলাদেশের জন্য এটা আরো একটি মাইল ফলক হলো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে, ইন্টারন্যাশনাল রিলেশনে, বড় বড় কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের একজন মানুষ অংশগ্রহণ করতে পারবে, এবং এতে বৈশ্বিক মহলে বাংলাদেশের উপস্থিতি আরো বাড়বে। আমাদের বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের যে রপ্তানি বাণিজ্য, আমাদের যে পররাষ্ট্রনীতি, এই সমস্ত বিষয় কিন্তু এই খলিলুর রহমান একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারবেন, যেটা তিনি পররাষ্ট্রমন্ত্রী হলে এত বড় পর্যায়ে পারতেন না। এখন তিনি বড় পর্যায়ে বাংলাদেশের পক্ষে তিনি একটা প্রভাব বিস্তার করবেন, এবং বাংলাদেশের পক্ষে তিনি বহির্বিশ্বে একটা মতামত গঠনে তিনি ভূমিকা রাখবেন। প্রশ্ন হচ্ছে যে খলিলুর রহমান সভাপতি হওয়াতে কার লাভ হলো, কার ক্ষতি হলো? দেখুন, খলিলুর রহমানের ক্ষমতা এতটা বেশি না, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এটা একটা বড় পদ, ঠিক আছে কাগজে কলমে, কিন্তু কিছু একটা যে করার ক্ষমতা আছে তা কিন্তু না। প্রতি বছর একটা অধিবেশন বসে, সমস্ত বিশ্বের সরকার প্রধানরা আসে, ভাষণ দেয়, কথা বলে, তারপর চলে যায়। কিন্তু তারপরেও কিন্তু কিছু প্রভাব থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো তো হয়তো পারবেন না, কিন্তু যেগুলো কম গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাণিজ্য চুক্তি, বিশেষ করে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, এইসব বিভিন্ন বিষয়ে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারবেন। এবং স্বভাবতই কিন্তু এটা ভারত পছন্দ করবে না, কারণ ভারত তাদের হিংসা থেকে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশে খলিলুর রহমানের মতো একজন মানুষ এইরকম একটা পর্যায়ে পৌঁছাক। কারণ খলিলুর রহমানকে কিন্তু সবসময় ভারত একটা বিশাল প্রতিদ্বন্দ্বী মনে করত। বিশেষ করে খলিলুর রহমানের সঙ্গে ইউনূসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই যে বলে না কিচেন ক্যাবিনেট, খলিলুর রহমান ছিল ইউনূসের কিচেন ক্যাবিনেটের একজন সদস্য। খলিলুর রহমান, আদিলুর রহমান, তারপরে নুর ইসলাম ভূঁইয়া ছোটন, এরা ছিল ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্য। এই কারণে ভারত খলিলুর রহমানকে পছন্দ করতো না। কিন্তু যখন খলিলুর রহমান আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলো, তখন আবার ভারত তাকে পছন্দ করা শুরু করলো, এবং অলরেডি দেখলাম যে জয়শঙ্কর তাকে কংগ্রাচুলেট করেছেন যখন তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সাধারণ পরিষদের। তখন জয়শঙ্কর তাকে কংগ্রাচুলেট করেছেন। জয়শঙ্কর হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে এখন তারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু কিন্তু মনে মনে ভারত চায় নাই যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হোক, কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এটা ভারতের জন্য একটা মাথা ব্যথার কারণ যে ভারত, আপনি জিনিস খেয়াল করবেন, ডক্টর ইউনূস
ক্ষমতা আসার পরই ভারত চেষ্টা করেছিল কিন্তু সমস্ত বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা বিশ্বমত তৈরি করার জন্য, যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, সংখ্যালঘু অত্যাচার করে বিভিন্ন। কিন্তু ডক্টর ইউনূসের যে গ্লোবাল ইমেজ, এই গ্লোবাল ইমেজের কারণে নরেন্দ্র মোদী সুবিধা করতে পারেনি। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কোনো গ্লোবাল ইমেজ নাই, কিন্তু তারেক রহমান এই খলিলুর রহমানের দ্বারা গ্লোবাল ইমেজ সৃষ্টি করে ভারতীয় যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা তিনি করতে পারবেন। ভারত সমস্ত বিশ্বকে বুঝাবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, গণতন্ত্র নাই, সংখ্যালঘু নির্যাতন, অনেক কিছু। তখন খলিলুর রহমান সমস্ত বিশ্বে বলতে পারবেন, বুঝাতে পারবেন যে আসলে সেরকম কিছুই না, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এগুলো সবই হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা। এবং অবশ্যই এটা আওয়ামী লীগের জন্য কিন্তু খুবই মর্মবেদনার কারণ হবে। দেখুন, আওয়ামী লীগ এখন যা আছে বা না আছে, সামনের নির্বাচনে কিন্তু এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগতে কিন্তু একটা বিশ্ব চাপ তৈরি হবে বাংলাদেশের উপরে। এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়েও একটা বিতর্ক তখন তৈরি হতে পারে। এবং সেই প্রেক্ষাপটে খলিলুর রহমান সমস্ত বিশ্ববাসীকে বুঝিয়ে বলতে পারবেন যে যেই দলটা গণহত্যার দায়ে অভিযুক্ত, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারি না। যদি দেই তাহলে সেটা হবে যে 1400 মানুষ মারা গিয়েছে তাদের আত্মার প্রতি অসম্মান। খলিলুর রহমান সমস্ত বিশ্ব পরিমণ্ডলে এই বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন। কাজেই খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য আরেকটা ভয়ঙ্কর দুঃসংবাদ। দেখুন, খলিলুর রহমানকে আসলে আমেরিকা ভালোবাসে কারণ তার যোগ্যতা এবং কোয়ালিটি দেখে। আমেরিকা জানে যে খলিলুর রহমান পাকিস্তানের কাছ থেকে বিমান কিনতেছেন, খলিলুর রহমান চীনের সঙ্গে সকল চুক্তি বহাল রেখেছেন, চীনকে দিয়ে তিনি তিস্তা প্রকল্প করাচ্ছেন। আমেরিকা ভালো করেই জানে যে খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের নিবিড় সম্পর্ক আছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসতেছেন আর কয়দিন পরে। কাজে আমেরিকা জানে যে খলিলুর রহমান আমেরিকার সঙ্গে, এমনকি আমেরিকার শত্রু দেশের সঙ্গেও তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেছেন। কাজেই আমেরিকা মনে করতেছে যে এই লোকটার কোয়ালিটি আছে এবং তার সঙ্গে কাজ আসলে করা যায়। এইসব কারণেই আমেরিকাও খলিলুর রহমানের বিষয়ে কোনো আপত্তি করেনি। এবং খলিলুর রহমান এই যে পরাশক্তিগুলো, চায়না, আমেরিকা, এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে তিনি চান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে। এটা খলিলুর রহমান করার যোগ্য লোক, কোনো সন্দেহ নাই। এবং এটা বুঝতে পেরে তারেক রহমান দেরি না করে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছেন, যে বিএনপি এক সময় এই খলিলুর রহমানের চরম বিরোধিতা করেছিল। এর বাইরে যে এই খলিলুর রহমান খুব একটা ক্ষমতাশালী লোক হয়ে গিয়েছেন তা কিন্তু না। হ্যাঁ, তিনি প্রভাবশালী লোক হয়েছেন, যেহেতু তিনি জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সেহেতু তার একটা প্রভাব সমস্ত বহির্বিশ্বে থাকবে। কিন্তু এই প্রভাব দিয়ে যে খুব বড় কিছু করে ফেলবেন তা কিন্তু না। যেগুলো ছোট ছোট, যেমন জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য চুক্তি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি, এগুলো তিনি বৃদ্ধি করতে পারবেন। বাট তিনি কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এগুলো তিনি করতে পারবেন না। এটাও সত্য যে খলিলুর রহমান এখন শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি এখন একজন বিশ্ব নেতা হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন সমস্ত বিশ্ববাসীর সামনে। এবং বিশ্ববাসীও দেখবে যে যেই লোকটা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতির চেয়ারে বসে আছে, সেই লোকটা একজন বাংলাদেশী। এবং এটাই হবে বাংলাদেশের গর্ব এবং পাশের একটা দেশের এবং সেই দেশে থাকা একজন স্বৈরাচারের মনোবেদনার কারণ।